বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে আজ চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হস্তান্তর করবেন 100 ঘর, সমুদ্র পাড়ে যোগ দেবেন জনসভায়। শেখ হাসিনা ইস্যুতে ফের পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়া ভাবাবে দিল্লিকে, বলছেন বিশ্লেষক। আস্থা ফেরানোর দায়িত্ব এখন মোদী সরকারের। 34 ঘন্টার চরম ভোগান্তির অবসান। যাত্রী নিয়ে থাকার পথে রোম বিমানবন্দরে আটকা পড়া বিমানের ফ্লাইট। কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ। নির্মাণ কাজ শেষ হলেও চালু হয়নি কোনো বিভাগ। সেবা বঞ্চিত জটিল রোগে আক্রান্তরা। ওসমানী মেডিকেলের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র থেকে মিলছে না সুফল। এবং হরমুজ প্রণালী খুলতে হামলা বন্ধ সহ 6 শর্ত ইরানের। দাবি মানা ছাড়া আর কোনো পথ নেই যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি তেহরানের। ওমানের সঙ্গে চূড়ান্ত সমঝোতার পথে। সকালের সময় সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলায় ত্রাণ বিতরণ ও নবনির্মিত 100 ঘর হস্তান্তর করবেন তিনি। দলীয় প্রধানের এই সফর ঘিরে উচ্ছ্বসিত সেখানকার নেতাকর্মীরা। বঙ্গোপসাগর উপকূলে বেড়ি বাঁধ, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 8 লেনে উন্নীতকরণ সহ চট্টগ্রামের উন্নয়নে বড় ধরনের সুখবরের অপেক্ষায় চট্টগ্রামবাসী। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ জুড়ে চট্টগ্রামে বন্যায় কয়েক লাখ মানুষ পানিবন্দির পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রায় 26,000 ঘরবাড়ি, যার ক্ষতির পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা। এমন বাস্তবতায় বন্যা দুর্গতদের দেখতে 9 আগস্ট রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নামার জন্য উত্তর চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকতে প্রস্তুত হেলিপ্যাড। দুপুর 12টায় একই সৈকতে সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। তৈরি হচ্ছে মঞ্চ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আসবে, বিশেষ করে আমাদের ছাওয়া, আমাদের স্থায়ী একটি মজবুত বেড়িবাঁধ। পরে বাঁশখালীতে বন্যায় গৃহহারাদের হস্তান্তর করবেন 100 নতুন নির্মিত ঘরবাড়ি। মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং আমরা 100 ঘর, যাদের ঘর ভেঙেছিল, মানে পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাদেরকে 100 ঘর করে দিচ্ছি। তো ঘরের চাবি হস্তান্তর করবেন। বাঁশখালী থেকে দুপুরে হেলিকপ্টারে উত্তর চট্টগ্রামের ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে নামবেন প্রধানমন্ত্রী। প্রস্তুতি চলছে হেলিকপ্টারের মহড়ার। সেখান থেকে বাবুনগর মাদ্রাসা ও হাটহাজারী বড় মাদ্রাসায় যাওয়ার কথা রয়েছে সরকার প্রধানের। আমাদের নেতাকর্মীরা ওনার এই উপস্থিতিতে চাঙ্গা হবে এবং আমাদের সাংগঠনিক ভিত আরও বেশি মজবুত হবে বলে আমি মনে করি। 1921 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 1996 সালে সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন বাঁশখালীর এই বাহারছড়া ইউনিয়নে। দায়িত্ব গ্রহণের পর প্রথম সফর চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমন উপলক্ষে বাঁশখালী জুড়ে সাজ রব নেতাকর্মীদের মাঝে। সবার প্রত্যাশা, চট্টগ্রামের জন্য বড় ধরনের সুখবর নিয়ে আসবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত 10 জনের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, সব আন্দোলনে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্যই ছিল উন্নত দেশ গড়ে তোলা। এ সময় সবার সম্মিলিত প্রচেষ্টা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈষম্যহীন এক সমাজ, যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা আর মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণতন্ত্রের ধারাবাহিকতা। সেই লক্ষ্যে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপামর জনতার অভ্যুত্থানে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার সুযোগ পেয়েছে দেশের মানুষ। আর সেই রক্তঝরা আন্দোলনে কেউ শহীদ হয়েছেন, কেউ হারিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই ত্যাগের বিনিময়ে যারা দেশকে নতুন করে গণতন্ত্রের পথে হাঁটতে শিখিয়েছেন, সরকার তাদের সম্মান ও মূল্যায়ন করতে ভোলেনি। বরং ধারাবাহিকভাবে সেই সব যোদ্ধা বা তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন স্বয়ং সরকার প্রধান।
শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত হয়েছেন এমন ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান সরকার প্রধান। এদিন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তায় একটি করে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা এবং 2টি প্যাডেল চালিত রিকশা উপহার দেন সরকার প্রধান। পরে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত থেকে উপহার দেয়া বাহনগুলো কিভাবে পরিচালনা করা হবে তা প্রত্যক্ষ করেন। একই সঙ্গে নিরাপদে ও আইন মেনে বাহনগুলো পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামী বাংলাদেশ। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে রোববার 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি 11 দলীয় ঐক্যের বৈঠকেই চূড়ান্ত হবে। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে ফের কঠিন পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ায় মোদী সরকারকে সবকিছু নতুন করে বিবেচনা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আস্থা ফেরানোর দায়িত্ব এখন ভারত সরকারেরই। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পর আবারও টানাপোড়েন বাংলাদেশ ভারত সম্পর্কে। যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল এ আয়োজনে দেশটির সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এমনকি অনুষ্ঠানের 2 দিন আগে 3রা আগস্ট পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে ওঠে বিষয়টি। ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনা যাতে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন সে বিষয়ে সহযোগিতা চান পররাষ্ট্র উপদেষ্টা। জবাবে ভারতীয় হাইকমিশনার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করার আশ্বাস দিলেও তার বাস্তব প্রতিফলন দেখা যায়নি। বুধবার শেখ হাসিনার ভার্চুয়াল মতবিনিময়ের পরপরই বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে অবশ্য শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না দেশটি। সরকার उस मंच से कहे गए जो भी शब्द थे उसका समर्थन नहीं करती है। যদিও বিশ্লেষকরা মনে করেন, প্রকাশ্যে যাই বলা হোক না কেন দিল্লিতে ভারত সরকারের সম্মতি ছাড়া শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠান সম্ভব ছিল না। তবে ঢাকার প্রতিক্রিয়ার পর পুরো বিষয়টি ভারত নতুন করে ভাবতে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। সেটা দ্বিপাক্ষিক সম্পর্কের উপর এক ধরনের একটা নেতিবাচক ছায়া ফেলছে। তবে বাংলাদেশের প্রতিবাদের পরে ভারতের দিক থেকে যে বক্তব্যটা এসছে সেটা আমি বলবো যে তারা এই বিষয়টা আরো ঘনীভূত হোক সেটা তারা চাচ্ছেন না। বাংলাদেশ থেকে কিন্তু আমাদের রিয়াকশনটা ওয়াজ স্ট্রং। আমার ধারণা তাদেরকে এখন একটা ধারণা দেবে যে আসলে এই বিষয়টা তারা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় তাহলে এই বিষয়টার ব্যাপারে তারা একটু বাড়তি সতর্ক হতে হবে। এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্লেষকরা বলছেন, 2 দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফেরানোর বল এখন দিল্লির কোর্টে। কৌশলী হতে হবে ঢাকাকেও। বরঞ্চ এখন এই সম্পর্ককে আবার চালু করতে গেলে খানিকটা বাড়তি উদ্যোগ তাদের দিক থেকে নিতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু এখন অবজার্ভ করবে তাদের যে ভারত আসলে কি চায়। কাজেই সম্পর্ককে যদি স্বাভাবিক জায়গায় নিতে হয়, যেগুলো স্পর্শকাতর বিষয় আছে সেগুলোকে দূরে রেখে 2 দেশের স্বার্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমরা পরস্পরের সাথে কাজ করতেই হবে সেগুলোতেই মনোযোগ দেওয়াটাই আমার মনে হয় এই মুহূর্তের জন্য সমীচীন হবে। ভারত বৃহৎ দেশ হিসেবে আমাদেরকে আস্থায় নিতে পারে, তাদের দায়িত্ব আছে আমাদেরকে কনফিডেন্সে নেওয়া এবং আমাদেরকে কনফিডেন্স দেওয়া যে হ্যাঁ আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার, আমরা একসাথে কাজ করতে পারি দুই পক্ষেরই সুবিধার জন্য। বিশ্লেষকরা বলছেন, দ্বিপাক্ষিক সম্পর্ক হতে হবে ভারসাম্য ও মর্যাদার ভিত্তিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কারিগরি সমস্যা কাটিয়ে 38 ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে রোমে আটকা পড়া বিমানের ফ্লাইটটি। রোববারের মধ্যে ফ্লাইটটি দেশে ফিরবে বলে আশা সংশ্লিষ্টদের। বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন অপেক্ষারত যাত্রীরা।
ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির রোমের আন্তর্জাতিক ফিউমিশনো বিমানবন্দরে 38 ঘন্টা ধরে আটকে থাকা 259 জন যাত্রীর চরম ভোগান্তির অবসান ঘটেছে। ঢাকা থেকে এসে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 7টায় দুজন ইঞ্জিনিয়ার বিমানটি ত্রুটিমুক্ত করেন। পরে রাত 11:45 যাত্রীদের নিয়ে আকাশে উড়ে বিজি 306 বাংলাদেশ বিমান। শুক্রবার সকাল 9:15টায় জ্বালানি নিতে কানাডার টরন্টো থেকে রোমে পৌঁছানোর পর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আটকে পড়া যাত্রীদের মধ্যে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী প্রায় 100 জনকে রাতে হোটেলে নেওয়া হয়। তবে বাংলাদেশের পাসপোর্টধারীরা পড়েন চরম ভোগান্তিতে। ঘন্টার পর ঘন্টা তাদের বিমানবন্দরেই অবস্থান করতে হয়। অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নিম্নমানের খাবার সরবরাহের। ওইখানে যে খাওয়া টাওয়া দেওয়া হয়েছে সেগুলো প্রায় ভালো মানের খাওয়া ছিল না এবং অনেকেই খেতেই পারেনি। আর ওইখানে যেভাবে তারা রাখার বন্দোবস্ত করা হয়েছে এই 170 জন লোককে, এটা একটা জায়গা হইলো, মানুষের বহুত কষ্ট হয়েছে, বাচ্চারা ঘুমাতে পারে নাই, আমিও ঘুমাতে পারিনি। এখানে আমি 3 রাত যাবৎ ঘুমাই না, এটি হচ্ছে আমার নিজের অবস্থা। সবারই এরকম অবস্থা, কারণ সবাই রাতে ঘুমাতে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না এবং একটু শান্তিমতো যে বসবে বা শুবে তার কোনো ব্যবস্থা নেই। শনিবার ভোর 5টায় বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় হোটেলে নেওয়া 100 যাত্রীকে। তাদেরও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় লাউঞ্জে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেশের আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সেবায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। দক্ষ নেতৃত্ব গঠন করতে চায় স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার। তবে সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, স্থায়ী জনবল নিয়োগ দিলে বিমানবন্দরের সিন্ডিকেট ও অনিয়ম আরও বাড়বে। কাজল আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন যাতায়াত করেন প্রায় 40 থেকে 45 হাজার যাত্রী। তাদের নিরাপত্তা ও পাসপোর্ট যাচাইয়ের দায়িত্বে আছেন স্পেশাল ব্রাঞ্চের প্রায় 3000 সদস্য। এসব কর্মকর্তাদের বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দিয়ে ইমিগ্রেশন সেবায় নিযুক্ত করা হয় বলে জানান সংশ্লিষ্টরা। ট্রেনার যিনি কীভাবে ট্রেনিং করাবেন তার জন্য একটা ম্যানুয়াল করা হয়েছে, ট্রেনিং যিনি নেবেন তার জন্য একটা ম্যানুয়াল করা হয়। অডিও ক্যাসেট ট্যাসেটও আছে যেটা উনি শুনে আবার কথা বলতে পারে। বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন অফিসারদেরকে যেভাবে তৈরি করে, খুব কম ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ পুলিশের আদার খুব কম এজেন্সি, কম শাখা, এইভাবে তার জনবলকে তৈরি করে তা মাঠে পাঠায়। তবে বিমানবন্দরে আধুনিক সেবার মান বাড়াতে এবার নতুন প্রস্তাব নিয়ে এগোচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। প্রেষণে বদলি নয়, বরং আলাদা স্থায়ী ইমিগ্রেশন ক্যাডার নিয়োগের উদ্যোগের কথা জানান বিমান প্রতিমন্ত্রী। ইমিগ্রেশন ক্যাডার, যেহেতু আমাদের 3টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে এবং আরও একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা করতে যাচ্ছি বগুড়াতে, সেই জন্য ইমিগ্রেশন ক্যাডারের যদি কিছু পুলিশ নিয়োগ করতে পারেন এবং তাদেরকে দিয়ে ট্রেন্ড অবস্থায় শুধু ইমিগ্রেশনই তারা থাকবে, তাহলে এটা দ্রুততম সময়ে তারা কাজ করতে পারবে এবং তারা যেহেতু অভ্যস্ত থাকবে, ট্রেন্ড আপ থাকবে, তাদের দ্বারা এটা করা সম্ভব। স্থায়ী কাঠামো থাকলে ইমিগ্রেশন কর্মকর্তারা আন্তর্জাতিক আইন ও যাত্রী সেবায় আরও দক্ষ হয়ে উঠবেন বলে দাবি মন্ত্রণালয়ের। তবে এই যুক্তি মানতে নারাজ এই সাবেক পুলিশ কর্তা। তার মতে ইমিগ্রেশনে স্থায়ী জনবলের সিদ্ধান্তে শক্তিশালী হবে অনিয়মের সিন্ডিকেট। ইমিগ্রেশনের জন্য টানা বছরের পর বছর একই লোক একই চেয়ারে বসে থাকলেই ভালো সেবা দেবে, আমাদের সরকারি ডিপার্টমেন্টগুলো কিন্তু এরকম কথা বলে না। ইমিগ্রেশন যখন স্পেশাল ব্রাঞ্চের সংযুক্তি হয়ে কাজ করে তখন দে রিয়েলি রিমেইন স্মার্টার, খুব স্মার্ট একটা ডিপার্টমেন্ট থাকে তখন। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান রোটেশন বা বদলি পদ্ধতি দুর্নীতি দমনের সবচেয়ে কার্যকর পদ্ধতি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে সিলেটের ওসমানী মেডিকেলে গড়ে তোলা হয়েছে বিশেষায়িত চিকিৎসা সেবা কেন্দ্র। 15 তলা ভবনের নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় চালু করা যাচ্ছে না কোনো বিভাগই। এতে কমছে না রোগীদের ভোগান্তি। দিগেন সিংহের ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিভাগে রোগীর শয্যা 34টি, তবে প্রতিদিন ভর্তি থাকে গড়ে 150-র বেশি রোগী। বাধ্য হয়ে তাদের বেশিরভাগের স্থান হয় মেঝেতে। ক্যান্সার বিভাগেও একই অবস্থা। এ বিভাগে প্রতিদিন সিলেট ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে রোগীরা চিকিৎসা নিতে আসেন। শুধু দুই বিভাগ নয়, 900 শয্যার হাসপাতালটিতে প্রতিদিন 3000-এরও বেশি রোগী ভর্তি থাকে। অতিরিক্ত চাপে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের।
ডাক্তার, নার্স এবং সাপোর্টিং স্টাফ, ওয়ার্ড বয়, আয়া, ক্লিনার সবাই কিন্তু ওই 34 বেডেরই অনুমোদিত। কাজেই আমাদের লোকবলের অসম্ভব অভাব। ক্যান্সার, কিডনি ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য এই বিশেষায়িত চিকিৎসা কেন্দ্রটি চালু করা গেলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন হাসপাতালের পরিচালক। 3200 রোগী ভর্তি, তার মানে আমার তো 2200 রোগী বিছানার বাইরে আছে। তো ওইখানে যদি আমার 800 রোগী আমি ট্রান্সফার করতে পারি, তাহলে আমার এখানে 800টা জায়গা খালি হইল। সংকট সমাধানে সিলেটে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়। 2022 সালে শুরু হয় 15 তলা ভবনের নির্মাণ কাজ। শেষ হওয়ার কথা ছিল 2025 সালের মার্চে, কিন্তু লিফট ও যন্ত্রপাতি আমদানিতে দেরি হচ্ছে জানান গণপূর্ত বিভাগ। লিফট যখন আমি করব, লিফটের দেওয়াল এবং অন্যান্য যে আশেপাশের কাজ এবং মেডিকেল ইকুইপমেন্ট ইনস্টলেশনের, এখানে ভবনে এই অংশটুকুর কাজ এখন পর্যন্ত শেষ করা যাচ্ছে না। মূল ঠিকাদার যেখানে যেখানে স্কোপ ছিল এই কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। গণপূর্ত বিভাগের তথ্য মতে 15 তলা ভবন নির্মাণ, 9টি লিফট স্থাপন, যন্ত্রপাতি, আসবাবপত্র, যানবাহন সহ অন্যান্য প্রকল্প ব্যয় ধরা হয়েছে 429 কোটি 12,50,000 টাকা। ভবনটিতে ক্যান্সার বিভাগে 182, কিডনি বিভাগে 156 এবং হৃদরোগ বিভাগের জন্য 112টি শয্যা রাখার কথা রয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সড়ক জুড়ে পানি ও কাঁদা। বেহাল সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারীশান গ্রামের 3 কিলোমিটার সড়ক। যাতায়াত ভোগান্তিতে স্থানীয় 3টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান ব্যাহত হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। তবে শীঘ্রই সড়ক সংস্কারের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্টরা। দিগেন সিংহের ছবিতে উপবণিকের রিপোর্ট। রাস্তা নাকি খাল, প্রথম দেখায় বোঝার উপায় নেই। কুমোর পানি পার হয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সিলেটের জৈন্তাপুর উপজেলার হাজারীশান গ্রামের 3 কিলোমিটার সড়ক বেহাল। সড়ক জুড়ে পানি ও কাদা, অথচ এ পথেই প্রতিদিন চলাচল করতে হয় বাসিন্দাদের। এমনকি গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের যেতে হয় পানিতে ভিজে। বাধ্য হয়ে সড়কে পলিব্যাগ বিছিয়ে চলাচল করছেন স্থানীয়রা। রাস্তাটা ঠিক হলে স্কুলে ভালো মতো যেতে পারতাম। ছোট ছোট হরুতা এটা এই রাস্তার কারণে স্কুলে যেতে পারে না। খুব কষ্ট, যে 4-5 মাইল জায়গা আমরা কিন্তু রাস্তা নাই, নাই, পানি যাওয়া যায় না। আমরা রাস্তাটা সুন্দর করি, তাই বহুত দিন থেকে কষ্ট করি। আর সড়কটি হাজারীশান গ্রাম ও পার্শ্ববর্তী কাঞ্জর গ্রামের মূল যাতায়াতের মাধ্যম। বেহালের কারণে স্থানীয় 3টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। মহোদয়ের কাছে আমি আবেদন করছি। আবেদন করার পর ওনারা বললেন যে ওনারা এসে ঠিক করে। আমার বাচ্চাদের অসুবিধা হবে, আমার বাচ্চারা স্কুলে আসতে সমস্যা হচ্ছে, ঘুরে ঘুরে বাড়ি বাড়ি আসতেছে, গাড়ি ঘোড়া চলবে, তখন সমস্যা হবে। তখন সবাই মিলে বলছেন যে আমরা পিছন দিকে একটা রাস্তা দিয়ে দিই। তো এখনও চিহ্নিত আছে, পিছনে স্কুলের জায়গা আছে। সড়কটির উন্নয়নে বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আর সম্প্রতি এলাকা পরিদর্শন করে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। আমাদের কাছ থেকে আমার কোনো আবেদন আমি পাইনি, পেলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। উন্নয়নের ছোঁয়া যদি না পেয়ে থাকে কোনো সমস্যা নাই, আমাদের বরাদ্দ আসলেই আমরা ওনাদের আবেদনের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নেব। ডিসেম্বরের জনতা গোয়েনঘাট কোম্পানিগঞ্জের দৃশ্যমান একটা কিছুটা হলেও পরিবর্তন জনগণ দেখতে পারবে। হাজারীশান গ্রাম এলাকার সড়ক দিয়ে প্রতিদিন প্রায় 6000 মানুষ চলাচল করে। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। সংস্কারের অভাবে বেহাল নেত্রকোনার একমাত্র আন্তঃজেলা বাস টার্মিনাল। শহরের প্রবেশদ্বার সহ প্রধান সড়কে চলছে যাত্রী ওঠানামা ও পার্কিং। এতে প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। ভোগান্তি সহ দুর্ঘটনার আতঙ্কে থাকেন চলাচলকারীরা। তবে শীঘ্রই সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনা ময়মনসিংহ মহাসড়কের পাশে পারলা হোসেনপুর এলাকায় 2.4 একর জায়গায় 1986 সালে স্থাপিত হয় আন্তঃজেলা বাস টার্মিনাল, যার মাধ্যমে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। তবে এখানে তাদের জন্য নেই বিশ্রামাগার কিংবা ওয়াশরুম।
দীর্ঘদিন ধরে টার্মিনালের কোনো সংস্কার না করায় বেহাল ভবন ও পার্কিং ইয়ার্ডের বড় বড় গর্ত আর খানাখন্দে সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে যাত্রীদের বাসে ওঠানামায় পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খানাখন্দের কারণে পার্কিং ইয়ার্ডের পরিবর্তে রাস্তার উপর যত্রতত্র গাড়ি রাখায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তার উপরে স্ট্যান্ড, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, আমরা নাগরিক সেবা বলতে এই শহরে কিছু নাই। পানি জমে থাকে পয়রা গিয়া ফাতি মাতি ভাঙ্গে, যাত্রী নামানো তো অসম্ভব। 50 টাকা কমন ওরা পাইতেছে বাধ্যতামূলক, তবে তারা যে 50 টাকা নেয় সেই ভিত্তিতে আমাদের পৌরসভায় কোনো কাজ করে না। আমাদের দাবি কি হলো, টার্মিনালটা একটু নিয়ন্ত্রণ করুক, একটা মানুষ যাত্রী পরিবেশ সৃষ্টি করুক। তবে পৌর কর্তৃপক্ষ ও সংসদ সদস্য বলছেন দ্রুতই এই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছেন তারা। আধুনিক মানের বাস স্ট্যান্ড নির্মাণের জন্য একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, হয়তো বা খুব দ্রুত এটা পাস হবে। বাস স্ট্যান্ডে একটা পাবলিক টয়লেট দেওয়ার যেটা ওইটা কাজ শুরু হবে, পাশাপাশি যাত্রী ছাউনিটা এইটাও আধুনিকায়ন, যাত্রী ছাউনিটা করা সহ আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকা ও সিলেট সহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে 3 শতাধিক বাস চলাচল করে। সময় সংবাদ, নেত্রকোনা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পানিবাহিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী এম রাশেদ। আমরা যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়া যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এবং সেই সাথে কুষ্টিয়া মেডিকেল কলেজেও কিন্তু পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ডায়রিয়া, কলেরা এবং আমাশা। তবে আমি এখানে মেডিকেল কলেজে যিনি উপপরিচালক আছে তার সাথে আমি কথা বলেছি। মূলত কুষ্টিয়া মেডিকেল কলেজে কিন্তু তারা অতিরিক্ত রোগী বহন করতে হচ্ছে, কারণ 500 শয্যার বিশিষ্টে কিন্তু বিপরীতে কিন্তু এখন পর্যন্ত 870 জন রোগী ভর্তি রয়েছে শুধুমাত্র কুষ্টিয়া মেডিকেল কলেজে। এছাড়া কুষ্টিয়া সদর হাসপাতালেও কিন্তু একই পরিস্থিতি, তবে জনবল কম থাকায় কিন্তু তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে আপনার সিভিল সার্জন। তবে আমি এখানে বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যিনি উপপরিচালক আছে তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র কুষ্টিয়ায় যে জরুরি বিভাগ রয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজে, সেখানে কিন্তু গত 24 ঘন্টায় প্রায় 2400 রোগী কিন্তু তারা চিকিৎসা দিয়েছে এবং এই অতিরিক্ত রোগী কিন্তু চাপে কিন্তু হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে শুরু করে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কিন্তু একই অবস্থা, কারণ প্রতিটি জায়গায় কিন্তু বিশেষ করে ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু তাদের অতিরিক্ত রোগী বহন করতে হচ্ছে। তবে কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে ওষুধের কোনো সমস্যা নেই, কারণ পর্যাপ্ত পরিমাণে ওষুধ সাপ্লাই আছে সরকারের পক্ষ থেকে, কিন্তু আসলে এখানে মূলত যেটি সমস্যা ডাক্তারের স্বল্পতা রয়েছে বিশেষ করে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং কুষ্টিয়া সদর হাসপাতালে, যার কারণে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ বহন করতে হচ্ছে কুষ্টিয়া সরকারি হাসপাতাল থেকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। তবে কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যে ডিডি আছে তিনি আরও আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্রই কিন্তু বিশেষ করে বিভিন্ন ধরনের সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে ডাক্তারও কিন্তু আগামী কয়েকদিনের ভিতরে আসার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই যে অতিরিক্ত রোগী বহন করার কিন্তু আরেকটি কারণ রয়েছে, শুধু কুষ্টিয়া সহ কুষ্টিয়া আশেপাশে বিভিন্ন জেলা থেকে কিন্তু রোগী আসে চিকিৎসা করার জন্য কুষ্টিয়াতে, যার কারণে কিন্তু অতিরিক্ত রোগী বহন করতে হয় কুষ্টিয়ার হাসপাতাল, সরকারি হাসপাতালগুলো এবং কুষ্টিয়া মেডিকেল কলেজকে, যার কারণে এই অতিরিক্ত রোগীর একটি চাপ কিন্তু রয়ে যায় সবসময় কুষ্টিয়া সরকারি হাসপাতালগুলোতে। তো কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকে পানিবাহিত রোগীর সংখ্যা এবং পানিবাহিত রোগের চিকিৎসা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে পানিবাহিত রোগের আক্রান্ত শিশুদের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এম রাশেদ। ডেইরি খামারিদের কোটি কোটি টাকার ক্ষতি করছে মারাত্মক ব্রুসেলোসিস। এই সংক্রমণ রোগে আক্রান্ত গাভীর দুধ উৎপাদন কমেছে দৈনিক 1 লিটার পর্যন্ত। এতে দেশের খামারে বছরে ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকা, এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন পরিকল্পিতভাবে টিকার আওতায় আনা হলে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। উন্নত জাতের বিদেশি এসব গাভী দৈনিক গড়ে দুধ দেয় 15 থেকে 25 লিটার। তবে বাচ্চা প্রসবের পর অনেক গাভীর দুধ উৎপাদন কমতে শুরু করে। কয়েক বছর ধরে দেশে বড় দুগ্ধ খামারে দৈনিক দুধ উৎপাদন কেন কমছে এ নিয়ে গবেষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক আনিসুর রহমানের নেতৃত্বে একদল গবেষক। গবেষণায় উঠে আসে খামারিদের অজান্তেই নিঃশব্দে আর্থিক ধস নামাচ্ছে ব্যাধি ব্রুসেলোসিস। বাইরে থেকে সুস্থ মনে হলেও অনেক গরুর শরীরে রোগটি লুকিয়ে বা সুপ্ত অবস্থায় থাকে। গর্ভপাতের চেয়েও
এই রোগটা আরও অনেক বেশি ক্ষতি করে মূলত দুধ উৎপাদন কমিয়ে। একটা গরু থেকে বছরে প্রায় 10,000 টাকার মতো দুধ উৎপাদন কমে যায় যখন রোগটাকে লুকানো মনে হয়। 17টি বড় খামারের 2696টি গাভীর তথ্য ও দুধের নমুনা সংগ্রহ করে চালানো গবেষণায় দেখা যায় লক্ষণহীন বা সুপ্ত ব্রুসেলোসিসে আক্রান্ত গাভী মাসে 16 লিটার আর সক্রিয় রোগে আক্রান্ত গাভী 30 লিটার পর্যন্ত দুধ কম দেয়। এছাড়া গর্ভপাত, গর্ভফুল আটকে যাওয়া এবং প্রজনন ব্যর্থতার মতো স্পষ্ট লক্ষণ দেখা যায়। জীবাণুটি গাভীর জরায়ু ও গর্ভফুলের ক্ষতি করার কারণে দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে, যার সরাসরি প্রভাব পড়ে দুধ উৎপাদনে। ফলে বছরে দেশের খামারে ক্ষতি হচ্ছে কয়েকশো কোটি টাকা। সুপ্ত অবস্থায়ও এই ব্রুসেলোসিসটি প্রচুর হার্মফুল। দেখা গেছে যে প্রায় 0.53 লিটার অ্যাকচুয়ালি এই প্রতিটা গাভীতে এই দুধ কমায় দিচ্ছে এই লেটেন্ট স্টেজে। এই ক্ষেত্রে মাঠ পর্যায়ে যদি সরকার বিভিন্ন ধরনের রোগ নিয়ন্ত্রণের ব্যবস্থা প্লাস হচ্ছে টিকাদান, বায়োসিকিউরিটি মেনটেন করার ব্যাপারে জনগণকে আরও বেশি সচেতন করে, তাহলে এই ক্ষেত্রে হয়তো এই রোগটাকে কিছু হলেও কমিয়ে আনা সম্ভব বাংলাদেশে। গবেষকরা বলছেন খামারগুলোকে পরিকল্পিত গণটিকাদানের আওতায় আনা হলে ক্ষতি কাটিয়ে দেশের দুধ উৎপাদনের ঘাটতি পূরণ সম্ভব। আগে আমরা ব্যাপকভাবে টিকা দিয়ে দিই, প্রাদুর্ভাব কমতে থাকবে, তারপরে আমরা লক্ষণ দিকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে কম্পেনসেট করি। এতে দেখা যাবে আমাদের হিসাব যেটা আমরা এখনো পাবলিশ আশা করি দ্রুত পাবলিশ হয়ে যাবে, এতে দেখা গেছে প্রায় 42% খরচ কমানো সম্ভব। সরকারের লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট LDDPর অর্থায়নে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতায় 2 বছর ধরে চলে গবেষণাটি, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী অ্যানিমেল ডিজিজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। লোকবল সংকট ও সংস্কারের অভাবে সফলতার মুখ দেখছে না মৌলভীবাজারের মৎস্য বীজ উৎপাদন খামার। নানান সুবিধা থেকে বঞ্চিত জেলার মৎস্য চাষিরা। তবে খামারে স্থায়ী ব্যবস্থাপকের পদায়ন হলে সংকট দূর হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। শাহ আদিলুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে রিপোর্ট। জেলায় মৎস্য চাষে ব্যাপক সফলতার আশা নিয়ে 64 বছর আগে যাত্রা শুরু করে মৌলভীবাজার রেণু ও পোনা মাছ উৎপাদন, বিতরণ এবং প্রদর্শনী কেন্দ্র। প্রায় 3.73 একর জমিতে স্থাপিত 9টি পুকুরে পোনা মাছ ও হ্যাচারিগুলোতে রেণু উৎপাদন সহ সব ধরনের সক্ষমতায় গতি আসে মৎস্য চাষে। শুরুতেই আশানুরূপ সফলতা লাভ করলেও কয়েক বছর ধরে মুখ থুবড়ে আছে এর কার্যক্রম। পুকুরগুলোর পার মেরামত ও সংস্কারের অভাব সহ পর্যাপ্ত জনবল সংকটের কারণে পোনা মাছ উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মা মাছ সংরক্ষণ। এছাড়াও হ্যাচারি ইউনিটগুলো জরাজীর্ণ ও মাছের রেণু উৎপাদনকারী হ্যাচারি টেকনিশিয়ান নেই অনেক বছর ধরে। চাষিরা জানান রেণু ও পোনা মাছের ব্যাপক চাহিদা থাকলেও সময় মতো তা না পাওয়ায় খালি হাতে ফিরে যাচ্ছে চাষিরা। প্রত্যেক সময় আমার আওয়া পরে কিন্তু আমরা মাছের পোনা পাই না। এখানে 5টা সিজন গেছে কি আমরা পোনা কই দাম আমরা মৌসুম ধরে পোনা নাই লাগবে। 10-15 বছর ধরে দুইজন তাও আবার কর্মচারী। লোকবল সংকট সহ মৎস্য খামারটির দুরবস্থার কথা স্বীকার করেন অতিরিক্ত খামার ব্যবস্থাপক। আর খামারে স্থায়ী ব্যবস্থাপকের পদায়ন হলে সব সংকট দূর হবে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে, যে 5টি পদ রয়েছে, 5টি পদের বিপরীতে কিন্তু 2 জন মাত্র রয়েছে, একজন নাইট গার্ড রয়েছে এবং একজন অফিস সহায়ক রয়েছে। এখানে বিগত 2022 সালের পর থেকে কোনো পূর্ণাঙ্গ খামার ব্যবস্থাপক নেই। একজন স্থায়ী কর্মকর্তা পদায়িত হয় তাহলে হয়তো আমরা আরো ভালোভাবে আরো ভালো পরিকল্পনা মাফিক উন্নত মানের পোনা এবং রেণু মৎস্যচারী থেকে সরবরাহ করতে পারব। জেলা মৎস্য অফিস জানায় 1962 সালে মৎস্য বীজ উৎপাদন খামারটি প্রতিষ্ঠিত হয়। সময় সংবাদ, মৌলভীবাজার। জামালপুরের ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের বাম তীরে দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এতে ঝুঁকিতে শতাধিক বসতবাড়ি, কৃষি জমি, স্কুল ও মাদ্রাসা। ভাঙন এলাকায় একটি স্থানে জরুরি জিও ব্যাগ ফেলা হলেও আরেকটি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। জাহাঙ্গীর আলমের তথ্য, আব্দুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। জামালপুরের ইসলামপুরের লক্ষ্মীপুর গ্রামের বৃদ্ধ আলমাস পরামানি 10 সন্তানের জনকের সাজানো সংসার। সর্বনাশা ব্রহ্মপুত্র গিলেছে 8 বার। জীবনের শেষ বয়সে মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারানোর আতঙ্কে নদের পাড়ে বসে প্রহর গুনছেন এই অসহায় বৃদ্ধ। বর্তমানে 800 বার বাড়ি বাংলাম, এখনো বাড়ি যাচ্ছি আছে, আর জমি নাই,
কই থাকি গরু বাছুর বলাহান কই খাই কি সমাচার ঘর বাড়ি কিভাবে তুলবো। আলমাসের মতো আরও অনেকেই ব্রহ্মপুত্রের থাবায় হারিয়েছেন সহায় সম্বল। নদীটির অব্যাহত ভাঙনে একটু একটু করে মানচিত্র থেকে মুছে যাচ্ছে লক্ষ্মীপুর গ্রামের 2টি পাড়া। হুমকিতে স্কুল ও উপাসনালয় সহ বহু স্থাপনা। এবার যে ভাঙন ভাঙছে 17 বছরের মধ্যে দেখি নাই। কয়েকদিনে নদী ভাঙনে আমাদের 30-40টা ঘর ভেঙে গেছে। এখন যে ভাঙা ধরছে এটাতে সম্ভবের বাইরে। এগুলা বস্তা মাইরা কাজ হইতেছে না। জায়গা জমি এখন তো কিছুই নাই, কোনে বাড়ি করবো হেবার টাকা পয়সাও নেই আমার। ভাঙন কবলিত লক্ষ্মীপুর এলাকায় জরুরি ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভাঙন কবলিত বেলকুচি এলাকা পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। যেখানেই ভাঙন হয় আমরা সেটার তাৎক্ষণিক তথ্য দিয়ে আমরা পানি উন্নয়ন বোর্ডকে প্রেরণ করি এবং তাদের সাথে সমন্বয় করে আমরা আসলে ভাঙন রোধে যথার্থ ভূমিকা পালন করার চেষ্টা করছি। 30 লক্ষ টাকা ব্যয়ে জরুরি কাজ হাতে নিয়েছি। পাশাপাশি লক্ষ্মীপুর পশ্চিম পাড়া যেটা, সেখানেও ভাঙন রয়েছে, স্থাপনা রয়েছে, সেখানেও আমরা অতি দ্রুত আরও 100 মিটার কাজের প্রক্রিয়া করতেছি। লক্ষ্মীপুর গ্রামের ব্রহ্মপুত্র সংলগ্ন প্রায় 1.5 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙনে অর্ধশত বসতবাড়ি, 300 একর ফসলি জমি ও একটি পাকা সড়কের কিছু অংশ বিলীন হয়েছে। সময় সংবাদ, জামালপুর। হবিগঞ্জের লাখায়ে সরকারি উদ্যোগে পুরোদমে চলছে সুতাং নদী খনন কাজ। তবে নদী থেকে উত্তোলিত মাটি সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী অভিযোগ করছে কিছু অসাধু চক্রের যোগ সাদস্যে টাকার বিনিময়ে প্রভাবশালীদের নিচু জমি ও ভিটে ভারী ভরাট করা হচ্ছে। তবে উপজেলা প্রশাসন বলছে স্থান সংকুলনের অভাবে এসব মাটি বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, পরে উন্মুক্ত নিলামে দেয়া হবে। রাশেদ আহমেদ খানের তথ্য ও আমিনুল ইসলাম আপনের ছবি নিয়ে রিপোর্ট। খনন যন্ত্রের মাধ্যমে নদীর বুক থেকে উঠছে মাটি। প্রতিদিনই বাড়ছে উত্তোলিত মাটির পরিমাণ, কিন্তু সেই মাটি কোথায় রাখা হচ্ছে এই নিয়েই এখন প্রশ্ন উঠেছে। হবিগঞ্জের লাখায়ে সরকারি উদ্যোগে পুরো দমে চলছে সুতাং নদী খনন কাজ। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের জায়গার পাশাপাশি অনেক মাটি রাখা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমিতে, আর এতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে ব্যক্তি মালিকানাধীন জমি ভরাটে ব্যবহার করা হচ্ছে নদী খননের মাটি। পুকুর যেগুলা ভরাট হইতেছে এগুলা কিন্তু ওই যে সরকারি ভাবে হইতেছে, কিন্তু এগুলা টাকা নিতেছে। গুরুস্থানও যাইতেছে, শ্মশানও যাইতেছে, হরিশো বারুনো একটা জায়গা আছে, জায়গা যাইতেছে। অনেকের কাছ থেকে টাকা নিতেছে, আবার অনেকের কাছ থেকে টাকা নিতেছে না। মালিকানা জায়গা থাকলে দেখলে তো টাকা লাগে, হ্যাঁ টাকা তো অবশ্যই দিতেছে। তবে উপজেলা প্রশাসনের দাবি, প্রথমে সরকারি জায়গাতেই এসব মাটি সংরক্ষণ করা হচ্ছে। তবে জায়গার সংকটের কারণে সাময়িকভাবে কিছু ব্যক্তি মালিকাধীন জায়গা ব্যবহার করা হচ্ছে, পরে উন্মুক্ত নিলাম দেওয়া হবে। আমাদের মাটি অনেক, তাই এই কারণে কিছু ব্যক্তিগত ভরাট হয়, কিন্তু এগুলো নিলাম দেওয়ার শর্তে। আমরা এই মাটি কাটা হলে এগুলো আমরা সরকারি বিধি অনুযায়ী নিলাম দেবো, আর যদি টাকা দিয়ে কেউ লেনদেন করে এটা আমার কানে আসে নাই। হবিগঞ্জের লাখায়ে 3,60,00,000 টাকা ব্যয়ে সুতাং নদী পুনরুজ্জীবিত ও দূষণমুক্ত করার লক্ষ্যে খনন কাজ প্রকল্প চলমান। সময় সংবাদ, হবিগঞ্জ। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6টি নির্দিষ্ট শর্ত দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে মার্কিন সামরিক উপস্থিতি প্রত্যাহার, হামলা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ক্ষতিপূরণ সহ ফেরত দিতে হবে জব্দ সম্পদ। ওয়াশিংটনের কাছে এসব শর্ত মানা ছাড়া আর কোনো পথই খোলা নেই বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির এখনই সেরা সময় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ওমানের সঙ্গে হরমুজ নিয়ে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে 6টি শর্ত বেঁধে দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ, অবরোধে অংশ নেওয়া মার্কিন বাহিনী প্রত্যাহার, সাম্প্রতিক সংঘাতের ক্ষতিপূরণ, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের জব্দ সম্পদ ছেড়ে দেয়া। হরমুজ প্রণালী পুনরায় খোলার বিষয়টি নিজস্ব
একটি নির্দিষ্ট প্রক্রিয়ার উপর নির্ভরশীল। এর সঙ্গে ইরান ও ওমানের আলোচনার কোনো সম্পর্কই নেই। হরমুজ প্রণালী কখন খুলবে তা নির্ভর করবে ইরান কি শর্তে এটি খুলতে চায় তার উপর, আর সেই সিদ্ধান্ত নির্ভর করছে ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র কতটা মেনে নেয় তার উপর। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া বলেছেন, প্রণালীতে ইরানের প্রতিষ্ঠিত নতুন অর্ডার অপরিবর্তনীয়। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা মেনে নিতে হবে, না হলে আগের চেয়েও অনেক বেশি মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। তবে হরমুজ নিয়ে কড়াকড়ির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তার মতে বর্তমান পরিস্থিতিই সমঝোতায় পৌঁছানোর সেরা সময়। তিনি বলেছেন, যুদ্ধের পর ইরান ঐক্যবদ্ধ ও শক্ত অবস্থানে রয়েছে, আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার আদায় করতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, ওমানের সঙ্গে হরমুজ নিয়ে একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে ইরান। এখন ওমানের সঙ্গে আলোচনায় প্রথমে একটি অস্থায়ী নৌপথ চালুর বিষয় গুরুত্ব পাচ্ছে, পরে সেটিকে স্থায়ী রুটের ভিত্তি করার পরিকল্পনা রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান তাদের জানিয়েছে হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপের পরিকল্পনা নেই, তবে তেহরানের কথার চেয়ে কাজকেই গুরুত্ব দেবে ওয়াশিংটন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হামলার মধ্যে গাজা পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত হামাস। ইসরায়েল শর্ত পূরণ করলে তারাও সেটি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। এদিকে পশ্চিম তীরের বেতলেহেমে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালিয়েছে দখলদাররা। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা আগ্রাসন দেখে বোঝার উপায় নেই উপত্যকাটিতে যুদ্ধবিরতি চলছে। স্থানীয় সময় শনিবারও খান ইউনিসের উত্তরে ফিলিস্তিনিদের একটি জমায়েতে গুলি চালালে কয়েকজন হতাহত হন। গাজার দক্ষিণাঞ্চলেও শুরু হয়েছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। মধ্যাঞ্চলের সালা আলদিন সড়কের পূর্বে এবং বিভিন্ন এলাকায় সামরিক যান থেকে গুলি চালানোর খবর পাওয়া গেছে। চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যুর প্রহর গুনছেন 20,000-এর বেশি রোগী। গাজায় ক্যান্সার, কিডনি বিকল ও গুরুতর আহতদের জন্য বন্ধ চিকিৎসার পথ। ধ্বংসস্তূপে পরিণত আল শিফা হাসপাতাল থেকে মিলছে জরুরি চিকিৎসা। রোগী ও স্বজনদের দাবি, চিকিৎসার জন্য গাজা থেকে বের হওয়ার নিরাপদ ও নিয়মিত করিডর খুলে দিতে হবে। হামলা চললেও গাজা পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত বোর্ড অফ পিস পরিকল্পনায় অস্ত্র হস্তান্তর ও গাজার নতুন প্রশাসনের কাছে ক্ষমতা দেওয়ার বিষয় রয়েছে। হামাস বলছে, ইসরায়েল চুক্তির শর্ত বাস্তবায়ন শুরু করলেই তারা দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। এজন্য ওয়াশিংটনকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তবে হামাসের এই অবস্থানকে ভিন্নভাবে দেখছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, সামরিক অভিযান ঠেকিয়ে সময় কিনতেই কূটনৈতিক প্রক্রিয়ায় সায় দিয়েছে হামাস। ইসরায়েলের অভ্যন্তরে পরিকল্পনাটি নিয়ে আপত্তিও বাড়ছে। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বেথলেহেমের দক্ষিণ পূর্বে আবু নাজিম এলাকায় ফিলিস্তিনি যানবাহন লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অ্যাম্বুলেন্স ভাঙচুর এবং কর্মীদের ওপর পেপার স্প্রে ছুড়েছে বসতি স্থাপনকারীরা। একই সঙ্গে এক ফিলিস্তিনি চালকের ট্রাকে হামলা চালিয়ে তার হাত ভেঙে দেওয়ারও অভিযোগ রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। চীনের সম্ভাব্য হামলা ঠেকাতে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। ক্ষেপণাস্ত্রবাহী নৌযান, ড্রোন, বিমান সহায়তার প্রশিক্ষণ চালায় দ্বীপটির সেনারা। মহড়া সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রেসিডেন্ট লাই চিংতে। এদিকে তাইওয়ানের সামরিক মহড়ার মধ্যেই দ্বীপটির আকাশ সীমায় 14টি চীনা যুদ্ধ বিমান ও জাহাজ অনুপ্রবেশ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। বন্দর থেকে দ্রুত বেরিয়ে যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রবাহী নৌকা। সৈকতের কাছে টহল দিচ্ছে দ্রুত গতির নৌযান। আকাশে উঠছে আক্রমণাত্মক ড্রোন। চীনা বাহিনীর সম্ভাব্য হামলা ঠেকাতে তাইওয়ানের জুইং নৌঘাঁটিতে চালানো হয় এই মহড়া। বার্ষিক হানকুয়াং সামরিক মহড়ার অংশ হিসেবে শনিবার দক্ষিণাঞ্চলীয় কাওশিউংয়ে যৌথভাবে শত্রুর অবতরণ প্রতিহতের অনুশীলন করে তাইওয়ানের নৌবাহিনী। মহড়ায় অংশ নেয় ক্ষেপণাস্ত্রবাহী নৌযান, আক্রমণাত্মক ড্রোন এবং কাছাকাছি থেকে বিমান সহায়তা দেওয়ার ইউনিট। কাল্পনিক আগ্রাসী বাহিনীকে প্রতিহত করতে এসব ইউনিট সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে। মহড়া পর্যবেক্ষণে জুইং নৌঘাঁটিতে ছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। পরে ক্ষেপণাস্ত্রবাহী নৌযানে উঠে সরাসরি প্রতিরোধ অভিযান দেখেন তিনি। এ সময় ড্রোন নিয়ন্ত্রণের মনিটরেও নজর রাখেন তিনি।
তাইওয়ানের নৌবাহিনী জানিয়েছে এই প্রশিক্ষণের মাধ্যমে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ক্ষমতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা রক্ষায় উচ্চমাত্রার যুদ্ধ প্রস্তুতি বজায় রাখাই এই মহড়ার মূল লক্ষ্য। এদিকে তাইওয়ানের সামরিক মহড়ার মধ্যেই দ্বীপটির আকাশসীমায় অনুপ্রবেশ করেছে চীনা যুদ্ধবিমান ও জাহাজ। গত একদিনে অন্তত 14টি চীনা সামরিক বিমান, 14টি জাহাজের গতিবিধি শনাক্তের কথা জানায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। জবাবে নিজেদের যুদ্ধবিমান, নৌযান এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করে তাইপে। চলতি মাসে এখন পর্যন্ত তাইওয়ান 71 বার চীনা সামরিক বিমান এবং 86 বার জাহাজের উপস্থিতি শনাক্ত করেছে। ফারদিন মাঝহার, সময় সংবাদ। অভিবাসী সংকট নিয়ে এবার ইউরোপের দুই দেশ স্পেন ও ইতালির মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। সেউতায় প্রায় 80,000 অভিবাসী প্রবেশের পর স্পেনের সঙ্গে সীমান্ত তল্লাশি শুরু করে ইতালি। জবাবে ইতালির নাগরিকদের জন্য সীমান্তে তল্লাশি চালুর ঘোষণা দিয়েছে স্পেন, যা আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মরক্কো থেকে যাওয়া অভিবাসীদের ঢল সামলাতে গিয়ে এবার বিরোধে জড়িয়েছে স্পেন ও ইতালি। বিপুল সংখ্যক মানুষ সেউতা ভূখণ্ডে ঢোকার পর স্পেনের সঙ্গে সীমান্ত তল্লাশি চালু করে রোম। পাল্টা ব্যবস্থা নিয়েছে মাদ্রিদ। ইতালি থেকে স্পেনে প্রবেশকারীদের পাসপোর্ট, জাতীয়তা ও ভিসা যাচাই শুরু করেছে স্পেন। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই ব্যবস্থা। এর মধ্যেই সেউতায় অব্যাহত রয়েছে মানবিক সংকট। গত সপ্তাহে মরক্কো থেকে হেঁটে এবং সাগরপথে হাজার হাজার মানুষ প্রবেশ করে স্পেনের এই ভূখণ্ডে। তাদের মধ্যে বিপুল সংখ্যক শিশু রয়েছে। বর্তমানে সেখানে থাকা অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের মধ্যে অন্তত 1342 জন শিশু। শিশুদের থাকার জায়গার ভয়াবহ সংকট তৈরি হয়েছে। অন্তত 1100 শিশু সহায়তা প্রয়োজন হলেও সেউতায় থাকার ব্যবস্থা আছে মাত্র 90 জনের। পরিস্থিতি সামাল দিতে দুটি স্কুলকে অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও জায়গা খুঁজছে তারা। অভিভাবকহীন ও অরক্ষিত শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। শিশুদের সহায়তায় 2,50,00,000 ইউরো বরাদ্দ করেছে স্পেন সরকার। তবে এই উদ্যোগের বিরোধিতা করেছে দেশটির কট্টর ডানপন্থী দল ভক্স। ইশিতা আক্তার, সময় সংবাদ। কসোভোর পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে দিন ছুড়েছেন বিরোধী দলের আইন প্রণেতারা। স্থানীয় সময় শনিবার রাজধানীর প্রিস্টিনায় সংসদীয় অধিবেশন চলাকালে এমন ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্দি বিরোধী দলগুলোর সঙ্গে রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে স্পিকারকে আরও সময় দেওয়ার অনুরোধ জানান। সে অনুরোধ অনুমোদন হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী আইন প্রণেতারা। গেল জুনে আগামী নির্বাচনে জয়ী দল পার্লামেন্ট গঠনের এই অধিবেশন আহ্বান করে। ফলে শুরু থেকেই এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। এছাড়া সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে অধিবেশন বর্জনের হুমকিও দেয় বিরোধীরা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য উপহার নিয়ে আজ চট্টগ্রাম কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হস্তান্তর করবেন 100 ঘর, সমুদ্র পাড়ে যোগ দেবেন জনসভায়। শেখ হাসিনা ইস্যুতে ফের পরীক্ষায় বাংলাদেশ ভারত সম্পর্ক। ঢাকার কড়া প্রতিক্রিয়ার জবাবে ভাবাবে দিল্লিকে, বলছেন বিশ্লেষক। আস্থা ফেরানোর দায়িত্ব এখন মোদী সরকারের। এবং 36 ঘন্টার চরম ভোগান্তির অবসান। যাত্রী নিয়ে ঢাকার পথে রোম বিমানবন্দরে আটকে পড়া বিমানের ফ্লাইট, কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ। এই ছিল সকালের সময় এখনকার আয়োজন। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।